ফিরে এলাম রামকৃষ্ণ মিশনের ১২৫ বছরের পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানে। আমরা শুনছিলাম বিরতির আগে যে রামকৃষ্ণ মিশন বিগত ১২৫ বছর ধরে কত রকম দিকে পল্লবিত হয়েছে, বিকশিত হয়েছে, একটি বট গাছের মতো করে মানুষকে শান্তি, অভয়, আশ্বাস, অনুপ্রেরণা এবং আনন্দ দিয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে আমরা থাকব। আমাদের স্টুডিওতে আজকে অতিথি বিশেষজ্ঞ রূপে রয়েছেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি, স্বামী তত্ত্বসারানন্দজি, অধ্যাপিকা সবুজ কলি সেন। এই পর্বে আমরা প্রথমে একটু শুনে নেব রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজ আজকের দিনের, অর্থাৎ এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার ১২৫ বছর পূর্তির এই দিনটির তাৎপর্য কি বলেছেন সেটি আমরা একটু শুনে নেব। প্রয়োজন না থাকলে কোনো কিছু জগতে থাকে না। সেটা জগৎ এতই নিষ্ঠুর যে অপ্রয়োজনীয় জিনিসকে সে রিজেক্ট করে দেয়। তা রামকৃষ্ণ মিশন নিশ্চয়ই মানুষের কিছু প্রয়োজন সেটা মেটাচ্ছে। সেই প্রয়োজনটা হচ্ছে কি, মানুষের ধরুন শরীর, মন, বুদ্ধি এবং তার পেছনেও আছে একটা আত্মার মতন ব্যাপার আছে। সব কিছুর খোরাক রামকৃষ্ণ মিশন জোগানোর চেষ্টা করে। যে কোনো আমরা ধর্মের, জাতির, নিচু জাত, উঁচু জাত, এই ধর্ম সেই ধর্ম, কোনো কিছুর মানে বিচার না করে আমরা মানুষের কাছে মানুষের সেবা করি। তার কারণ আমাদের যে নিজের দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে কি, মন্দিরে আমরা যে শ্রীরামকৃষ্ণের সেবা করছি, ধরুন আরতি করে ধূপধুনা নেড়ে, ঠিক একই সেই শ্রীরামকৃষ্ণই রয়েছেন ওই গরিব লোকটার মধ্যে, সেই শ্রীরামকৃষ্ণই রয়েছে রুগীর মধ্যে, অর্থাৎ একই ভগবান রয়েছে এবং সেই ভগবানের কোনো জাত নেই, ধর্ম নেই, সবার মধ্যে আছে। এই ভেবে আমরা মানুষের ফিজিক্যাল লেভেলে সেবা করি, তাদের রোগ টোগ হলে সেবা করি। মানুষের যেটা প্রয়োজন, ঠিক প্রয়োজনটা তো মুখে বলতে পারে না, কিন্তু সেই প্রয়োজন আমরা ১২৫ বছর আগে যেমন মেটাতে সমর্থ হয়েছিলাম, এখনও সেটা মেটাতে সমর্থ হচ্ছি। সেই জন্যই রামকৃষ্ণ মঠ মিশন প্রাসঙ্গিক। এবং আমাদের ধ্রুবতারা হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। সেটা আমরা আঁকড়ে ধরে আছি। আমরা শুনছিলাম রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজের বক্তব্য। মহারাজ যেটা বলছিলেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রামকৃষ্ণ মিশন সেবার কাজে নিজেদেরকে ব্যাপৃত রেখেছেন। আমরা স্বামী বিবেকানন্দের কথাও সেই সূত্রে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি, যিনি একটি বিখ্যাত চিঠিতে লিখেছিলেন যে জনসাধারণের উন্নতি বিধান করতে পারো, তার সঙ্গে একটা ট্যাগ লাইনের মতো বলেছিলেন যে তাদের ধর্মে এক বিন্দুও আঘাত না করে। এই যে জিজ্ঞাসার মতো করে, এটা আসলে স্বামী বিবেকানন্দের অনুজ্ঞা, আদেশ, যে প্রত্যেকের ধর্ম তার মতো করে তাকে পালন করতে দাও, সেই ধর্মটাকে কিছুমাত্র তুমি এফেক্ট না করে, আহত না করে তার উন্নতি বিধান করো। এবং সেই জন্য রামকৃষ্ণ মিশন রূপ এই যন্ত্র তোমার কাছে রয়ে গেল, এই ইনস্ট্রুমেন্ট তোমার কাছে রয়ে গেল। আমরা এই সমস্ত মহতী আলোচনার মধ্যে রয়েছি। এই পর্বে আমরা ফিরব স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজের কাছে, যিনি রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সম্পাদক। মহারাজ, আপনার কাছে প্রশ্ন এই যে আপনি তো যুবক ছাত্রদের নিয়ে দীর্ঘকাল কাজ করছেন, শিক্ষক রূপে, মঠের সন্ন্যাসী, অ্যাডমিনিস্ট্রেটর রূপে। স্বামী বিবেকানন্দের যে চিন্তাভাবনা এবং যুব সম্প্রদায়কে কেন্দ্র করে যে চিন্তাভাবনা আবর্তিত হয়েছে, সেই প্রেক্ষিতে মহারাজ আজকের দিনে ছাত্রদের মধ্যে কোন সমস্যাগুলো প্রধান, কোন একটি বা একাধিক, এটা একটু সংক্ষেপে আপনার কাছে শুনতে চাইছি, এবং সেই সমস্যার সমাধানে স্বামী বিবেকানন্দ তথা রামকৃষ্ণ মিশনকে তারা কিভাবে পাশে পাচ্ছে। একটা নিঃসন্দেহে যদি সংক্ষেপে বলা যায় তাহলে এটা আমরা বুঝতেই পারি যে আজকের যুগের ছাত্রছাত্রী বা যুব সমাজের কাছে একটা মূল জিনিসের যেটা দরকার, সেটা হচ্ছে একটা খুব সুন্দর, উচ্চ, মহৎ আদর্শ। এটা একটা দরকার। ২ নম্বর, তাদের আরেকটা যে সমস্যা, তারা আজকের দিনে যেহেতু বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি খুব বেশি উন্নত হয়েছে এবং আমাদের এই বিশ্বায়ত দুনিয়া সেটা যতই ব্যাপ্ত হচ্ছে, ততই আমাদের মধ্যে প্রতিযোগিতা বাড়ছে এবং প্রতিযোগিতায় সফলতা বিফলতার ভিত্তিতেই প্রত্যেকের মধ্যে তৈরি হচ্ছে এক ধরনের দুশ্চিন্তার জগৎ। আমরা বলি কম্পিটিশন, টেনশন, সেখান থেকে ফ্রাস্ট্রেশন, এই একটা অদ্ভুত চেইনের মধ্যে পড়ে যাচ্ছে আজকের ছাত্রছাত্রী, যুবক যুবতীরা।
এখন এই যে আদর্শের প্রয়োজন এবং এই যে আমরা বলছি এই যে চেইনটা, কম্পিটিশন, টেনশন, ফ্রাস্ট্রেশন, এর মধ্যেই এই জায়গাটাতেই কিন্তু রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের যে ভাবাদর্শ, ভারতবর্ষের যে সনাতন আদর্শ, সনাতন বৈদান্তিক ধর্ম, সেই ধর্মের যে ভাব সেটিকে নিয়ে উপস্থিত হচ্ছে, অথচ একেবারে জীবনোপযোগী করে। মানে তাকে কেবলমাত্র একেবারে সেই পুরাতন গুহাহিত অরণ্যে নিহিত অবস্থায় রেখে দিচ্ছে না। মানে মহারাজ, আপনার বক্তব্যটা আপনি কন্টিনিউ করুন। আমি শুধু এই জায়গায় বলতে চাইছি যে গুহাহিত অবস্থায় রাখছে না, মানে আমার ভালো লাগছে আপনার কথা শুনতে যে স্বামীজি যে বললেন বনের বেদান্তকে ঘরে আনবো, এটা কথা তাই। ঠিক, সে একেবারেই তাই। বলুন। নিবেদিতা খুব সুন্দর বলেছিলেন যে যেদিন ওই স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম মহাসভায় উঠে দাঁড়ালেন, সেদিন থেকে আসলে আমাদের জীবনের এই সেকুলার আর সেক্রেডের আমরা যে ভাগটা করি, তথাকথিত ধর্মনিরপেক্ষ এবং আধ্যাত্মিক ধর্মীয় শিক্ষা, জীবনযাপন, এটার যে ভাগ করি, সেই ভাগটা পুরোপুরি চলে গেল। মহারাজ, আপনি বলছিলেন যে ছাত্রদের সমস্যার হ্যাঁ, ক্ষেত্রে, আমি বলছি এই যে আমি ওটাই বলছি যে এই যে চলে গেল মানে কি, আমার জীবনের যে সাধারণ সমস্যাগুলোকে, যেগুলোকে আমি মনে করি যে সাধারণভাবে এটা আমার জীবনের সমস্যা, এর সঙ্গে আধ্যাত্মিকতার যোগ নেই, রামকৃষ্ণ মিশন বলছে যে না, রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবপ্রবাহ এই আরেকটি মুখ্য বার্তা নিয়ে উপস্থিত হচ্ছে সমাজের কাছে, যেখানে সে বলবে যে এই যুব সমাজ বা যে কোনো মানুষ তাদের জীবনের যে প্রতিনিয়ত সমস্যা, প্রাত্যহিক সমস্যাটা ফিল করছে মানসিক জগতে বা তাদের সামাজিক সম্পর্কের জগতে, পারিবারিক জগতে, সেগুলো কিন্তু আসলে এই আধ্যাত্মিক দিক থেকে সমাধান সম্ভব। কীরকম সম্ভব? ধরুন, স্বামীজি খুব সুন্দর বলেছেন যে আমাদের শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রধান তৈরি করতে হবে মনটাকে। তিনি বলছেন মন এমন একটা ইনস্ট্রুমেন্ট, সেটাকে যদি আমি খুব ভালো করে তৈরি করি, তাহলে তা দিয়ে আমি কিন্তু যে কোনো শিক্ষা অর্জন করতে পারি। মনকে তৈরি করা মানে কি? মনকে তৈরি করা মানে যে মনের মধ্যে কয়েকটি নির্দিষ্ট গুণ, বৈশিষ্ট্য আকারে এমনভাবে আসবে যাতে মনটি কিন্তু হয়ে উঠবে একটি অত্যন্ত মানে স্পষ্ট এবং অত্যন্ত ধারালো যন্ত্র। এইটা কি এখনকার প্রজন্মের ছেলেরা নিতে পারছে? এই জায়গাটাই আসলে এখনকার যুগে ছেলেদের কাছে আসতে হবে। ধরুন একাগ্রতা, ধরুন মনের মনকে শান্ত করার অভ্যাস তৈরি করা, যে কোনো ক্ষেত্রেই অন্যের জন্য কিছু ভাবা, পরার্থপরতার অভ্যাস, মনকে শান্ত করার অভ্যাস, একাগ্র করার অভ্যাস, এইগুলো, মনকে পবিত্র রাখার অভ্যাস, অধ্যবসায়শীল হওয়া, এইগুলো হচ্ছে এমন কয়েকটি বৈশিষ্ট্য স্বামীজি তার কথার মধ্যে বহুবার বলেছেন। এবং রামকৃষ্ণ মিশন তার শিক্ষা পদ্ধতির মধ্যে, আমরা যত ধরুন এই ভ্যালু এডুকেশন প্রোগ্রাম এখন প্রচুর পরিমাণে আমাদের করা হয়, আমাদের দিল্লি আশ্রম তারা ভ্যালু এডুকেশন প্রোগ্রাম করেছে এবং সিবিএসই বোর্ড সেটাকে গ্রহণও করেছে। এর মধ্যে দিয়ে ছেলেরা সেই এক্সপোজারটা পাচ্ছে এবং সেই ট্রেনিংটা আমরা তাদের কাছে দেওয়ার চেষ্টা করছি, যেখানে আমরা তাদেরকে বলছি যে যদি তারা এই জাতীয় অভ্যাসগুলো মনের মধ্যে তৈরি করে, তাহলে অড সিচুয়েশনে পড়ে, কোনো রকম প্রতিযোগিতার আসরে পড়ে, তার সফলতা বিফলতাকে নিয়ে অতিরিক্ত মাথা ঘামিয়ে সে কখনো কিন্তু নিজেকে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলবে না। এই যে মহারাজ বলছেন অড সিচুয়েশনে পড়ে, খুবই প্রাসঙ্গিক কথা। এবং অড সিচুয়েশনে ঘন ঘন পড়ছে, ঘন ঘন হোঁচট খাচ্ছে, এবং মনোবিদ, মনোচিকিৎসকদের চেম্বারে ভিড় প্রচুর হচ্ছে। সুতরাং তাদের প্রসারের জায়গাটা থাকুক, কিন্তু পাশাপাশি আমরা ভাবতে চাইব যে আমাদের যুব প্রজন্মের মধ্যে এই যে প্রবণতাটা, আপনার কথার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাচ্ছি মহারাজ আমরা, যে এই অবসাদ ইত্যাদি এইগুলোর যে জায়গাটা এবং অতিরিক্ত টেনশন, যাতে তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে, সেখানে স্বামী বিবেকানন্দের জীবনদায়ী বাণী নিশ্চয়ই একটা অন্য জায়গা দেখাতে পারে। সেখান থেকে অধ্যাপিকা সেনের কাছে একটুখানি যাব যে দিদি, আপনি এই যে মহারাজ বলছিলেন যে শিক্ষার যে জায়গাটা এবং সেখান থেকে স্বামী বিবেকানন্দের কাছ থেকে যে রসদ পাচ্ছে, এর পাশাপাশি যদি ভাবি শারীরিক রসদ, দৈহিক রসদ, অসুস্থ মানুষের জন্য যে রসদ, রামকৃষ্ণ মিশনের সেবা ত্রাণ কার্য, বান বন্যা দুর্বিপাকে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, একটু তথ্যের দিক থেকে আলোকপাত করবেন সংক্ষেপে।